ধর্মের চাষ করে গেল কিসের তরে? আমার কথা নিও, এই যে মানুষকে এত দোষ দিচ্ছে, মানুষের কি দোষ? সত্য যুগে তারা যদি সবাই সাধু ছিল, এই ভগবানের আসার পর এরা অসাধু হলো কেন? কথা নেবে, কয় বাবার এক ছেলে না হলে জবাব দেবে। কি দিয়ে গেলাম 3 গাই, আপনারা বসে বসে একটু শুনিবেন সবাই। এইবার গান গাই, যেহেতু দুটো গান গাইতে হবে। একটা মধুর বৃন্দাবন, কে গাইছে? ও, সে চলে যাচ্ছে নাকি? তাহলে গাবো না? গাইতেই হবে না? আচ্ছা গাই, যখন প্রাণের গান। আর এটা আমার গাইতে খুব ভালো লাগে, আমার দাদুগুরু শ্রীনিবাস সরকার মহাশয়ের গান, এটা আমি খুব আনন্দ করে গাই। হা হা হয়েছে। মধুর বৃন্দাবন যেথায় শিবং শিবদন, যমুনার কুলে কুলে বাঁশরি বাজায়। যমুনা উজায় যমুনার কুলে কৃষ্ণ বাজায় মোহন বেনু, আমার ডেকে উঠে ছুটে আসে ধেনু। ও যমুনার কুলে কৃষ্ণ বাজায় মোহন বেনু, আমার ডেকে ধেনু। ওই শুনে কৃষ্ণের বাঁশের বাঁশির পুলকমিনীর গেল পুলমান। ধুলায় বয়ে যায় কদম ডালে যখন কৃষ্ণ বাজায় বাঁশরি, রান্না ঘরে কান্না করে সেরাই কিশোরী। ও কদম ডালে যখন কৃষ্ণ বাজায় বাঁশরি, রান্না ঘরে কান্না করে সেরাই কিশোরী। ওই বাঁশের বাঁশি জানে কি বাহাদুর,
ব্রজরা খালবা সকল ভুলে ছোটে বনে বন ও তাদের আত্মসুখ দিয়ে বিসর্জন আত্মসুখ দিয়ে বিসর্জন কৃষ্ণ প্রীতি চায় অষ্টাঙ্গ যোগ সাধন করে ভোলা মহেশ্বর সোনার কাশি ত্যাগ করেছে শুনে বাঁশির স্বর ও অষ্টাঙ্গ যোগ সাধন করে ভোলা মহেশ্বর সোনার কাশি ত্যাগ করেছে শুনে বাঁশির স্বর আইরে কেউ দেখিলে শ্রীকৃষ্ণ বাবা কেটে যায় তার সুখ দুঃখে বাঁধন আইরে কেউ শ্রীনিবাসের এই নিবেদন রেখো রাঙা পায়ে গানের ভাব ছেড়ে এবার ভূমিকাতে যাই বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই 2 দিনের কবি গানের আজকে শেষের দিন মনে আছে ভাবো একটু পরে যে যার বাড়ি সবাই চলে যাব আসলে কিছু একটা অনুষ্ঠান হবে কিছু একটা করব যতদিন সামনে থাকে ততদিন একটা প্রত্যাশা থাকে একটা আশা থাকে একটা আনন্দ থাকে কিন্তু যখন সেই কাজটা হয়ে যায় তারপরে কি আসে বিচ্ছেদ এত মানুষ এত দোকান পাশার এত আনন্দ কালকের থেকে আর কেউ এখানে আসে আবার একটা বছর পরে আবার করতে একটা অনুষ্ঠান যেমন একটা মানব জীবনও ঠিক তেমন মানব জীবনের সার্থকতা কোথায় যদি মানুষ হয়ে মনুষ্যত্ব অর্জন না করতে পারে মানুষের বিপদে আপদে পাশে না দাঁড়ায় বলুন দেখি তাকে কি আর মানুষ বলা যায় যারা মানব সমাজকে অস্বীকার করে গো দীনবন্ধুর খোঁজ করে তারা কি জগতের কোন মঙ্গল করে এটা একদম পরিষ্কার কথা ধরে নেবে যারা এই দিন মানুষকে যারা দলিত পরিত দিন এর কথা না ভেবে যারা দীনবন্ধুর খোঁজ করে বুঝবেন এরা জগতের কল্যাণ করতে পারে আর তার জন্য হরিচাঁদ গুরুচাঁদ এসে বললেন তোমার দীনবন্ধুর দরকার নেই
এই লাঞ্ছিত বঞ্চিত দিন এদের কাছে যাও, এদের কাছে গিয়ে এদের সহযোগিতা করে এদেরকে মানুষের মতন মানুষ তৈরি করো। তাহলে কোনটা ঠিক? এইবার ভূমিকা বাদ দিলাম। আমিও সজলের কাছে প্রশ্ন করেছিলাম, সজলও আমাকে বলে গেল, দাদা গুরুচাঁদ ঠাকুরের কিছু কথা তুমি জানা থাকলে বলো। তাহলে গুরুচাঁদ ঠাকুরকে আমরা বাবা বলি, হরিচাঁদ ঠাকুরকেও বাবা বলি। বাবা এই জগতে কোন ভূমিকা পালন করে জানেন সর্বজন। সন্তানদের জন্য তারা দিতে পারে নিজেরও জীবন। সেই ভূমিকায় আমার হরিচাঁদ গুরুচাঁদ গো এই সাধারণ মানুষের মঙ্গল করবার করে ছুটে গিয়েছিলেন এই মানুষের, দেখবেন দাঁড়ে দাঁড়ে, মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে গিয়েছিলেন। গিয়ে বলেনি তোমরা আমার পায়ে নমস্কার করে অনুগত হও, তা না, তোমরা মানুষের মতন মানুষ হও। কারণ কিছু কৌশলী লোক সমাজ ব্যবস্থা এমন ভাবে করে রেখেছে, বহু সংখ্যক মানুষকে শাসন শোষণের মাধ্যমে যুগ যুগ ধরে অধঃপতিত করে তাদেরকে তাদের সবকিছু হরণ করে নিচ্ছে। আমাদের কি বোঝানো হয়? পয়সা কড়ি জমি জায়গা এগুলো কিছু না, এগুলো আসার বস্তু, এর পিছনে ছুটো না। আচ্ছা, যে এই কথা বলে কোন গোসাই কোন ধার্মিক, আপনি তাকে যখন 1 লাখ টাকা দক্ষিণা দেবেন সে কিন্তু বলবে না বাবা এত টাকা আমারে দিস না, বলে। যে আপনাকে ত্যাগের কথা বলে অথচ তাকে টাকা দিলে সে কিন্তু না বলে না। দেখেন, যে বিবাহ করেনি, যার সংসার নেই, মা নেই, বাবা নেই, তার কোটি কোটি টাকা দরকার। আর যারা সন্তান সন্ততি নিয়ে দুঃখ কষ্ট করে তারা সংসারে বসবাস করে, তাদের টাকা লাগে না। না, তারা টাকা খরচা করলে সেটা হচ্ছে মায়া, তারা একজনের জন্য কান্না করলে সেটা মায়া, আর যাদের কিছু লাগে না তাদের নিলে সে বেলায় কিছু হয় না। আচ্ছা, এটা কোনো দর্শন হতে পারে? এটা কোনো বাস্তব হতে পারে? এই জন্য হরিচাঁদ গুরুচাঁদ মানব কর্ম দিয়েছে। কি হয়েছে? বসেন। তাই হরিচাঁদ ঠাকুর সত্য প্রেম পবিত্রতার মধ্যে দিয়ে মানব ধর্ম দিয়ে গুরুচাঁদের উপরে দায়িত্ব দেয়, লেখাপড়া শেখাবে তুমি বলি যে তোমায়। কারণ আমাদের তো স্কুলে যাওয়ার অধিকার ছিল না। আপনারা চৈতন্য চরিতামৃত পড়বেন, চৈতন্য ভাগবত, চৈতন্য করচা, অমিয় নিমাই চরিত, চৈতন্য ভাগবত, সেখানে কোথাও দেখবেন না যে সাধারণ মানুষ কোন জায়গায় লেখাপড়া শিখছে, লেখাপড়া করছেন। আপনারা ভাগবত করলে একটা বাস্তব জিনিস দেখতে পাবেন। কি? কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবনে ছিলেন তখন কার ছেলে? না, গোয়ালা ঘোষের ছেলে। যে গোয়ালা ঘোষ সমাজে কোনো সম্মান পায় না, কিন্তু লেখা আছে কি? রাজা, নন্দ রাজা, তাই তো? তার রাজার ছেলে রাজপুত্র কৃষ্ণ। আচ্ছা, ইতিহাসে পৃথিবীতে আছে যে রাজপুত্র রাজার ছেলে সে গরু চড়ায়? আছে? সারা পৃথিবীর কোন ইতিহাসে আছে যে রাজার ছেলে রাজপুত্র সে গরু চড়াতে যায় ছোটবেলায়? আছে? নেই। কিন্তু নন্দ রাজার ছেলে কৃষ্ণ কেন গরু চড়াতে গেল? গেল এই কারণেই যে তখনও পর্যন্ত কৃষ্ণ নিচু জাতি, ঘোষের ছেলে, তাই তার স্কুলে যাওয়ার অধিকার নেই।
তাই ওখানে যত তার বন্ধু বান্ধব দেখবে সব ওই গোয়ালীদের ছেলে পেলে, তার বন্ধু বান্ধব যারা, কেউ ব্রাহ্মণ না। তাই কৃষ্ণ বিদ্যালয়ে যাওয়ার অধিকার পেলেন। তখন তো টোল ছিল, আর টোলের মাতুব্বর ছিল ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের টোলে একমাত্র ব্রাহ্মণের ছেলে পড়াশোনা করিবে, অন্যেরা কেন বলো পড়া শিখতে যাবে। এগুলো হচ্ছে সূত্র, সূত্র না হলে অঙ্ক মেলে না। বলেছে না এক্স ওয়াই ধরে নিয়ে অ্যালজাবরা করতে হয়, তা আমি সূত্র বলে যাচ্ছি, আপনার ইতিহাসের সাথে মিলিয়ে নেবেন। কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল, কংসকে হত্যা করলো, যখন বসুদেব বলল ওটা আমার ছেলে, তখন সে লেখাপড়া শিখতে গেল সান্দেপনি মুনির আশ্রমে। কেন? সে তখন ক্ষত্রিয়র ছেলে। যতদিন নন্দগোপের ছেলে ছিল ততদিন গরু চড়িয়েছে। যেদিন থেকে বসুদেব বলল আমার পুত্র ক্ষত্রিয়র সন্তান, তখন সে বিদ্যালয়ে যাওয়ার, গুরুগৃহে গিয়ে বিদ্যা শিক্ষা করবার অধিকার পেল। দেখেছো, সান্দেপনি মুনির আশ্রমে 64 কলা বিদ্যা অধ্যয়ন করেছে। সেখানে তার বন্ধু বান্ধব কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়। আর ওই গোয়ালা ঘোষের কোনো বন্ধু বান্ধব সেখানে ছিল না। শেষ পর্যন্ত দ্বারকায় যতদিন তিনি রাজত্ব করেছেন কোন নিচু জাতের কেউ ছিল না। একটু ভালো করে পড়াশুনো করো, একটু ভালো করে মাথায় নাও যে ঘটনাগুলো ঘটে কেন। আজকে ভারতবর্ষের আজকে এই দুরবস্থা কেন জানেন? এই বর্ণভেদ, এই বিভেদ একটা ধর্মের মানুষকে পেছন করে তাদেরকে শেষ করে দিচ্ছে। এটা কোনো ধর্ম হতে পারে? আমরা বলবো মুখে সিন্নন্তি বিশ্ব অমৃতস্য পুত্রা, সবাই অমৃতের সন্তান, আবার করবো ভেদ জ্ঞান কেন? একই ঈশ্বরের যদি সবাই সন্তান হই, তাহলে একজন জন্মমাত্র পবিত্র আর একজন অপবিত্র কি করে হই? এই প্রশ্ন করার অধিকার ছিল না। হরিচাঁদ ঠাকুর এসে সবাইকে ভালোবেসে, সবাইকে একসঙ্গে মিলায়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ছোট বড় নয়। তার জন্য ত্রিপুরার অক্ষয় চক্রবর্তী পৈতা খুলে গো, সেজন মতুয়া হইল, প্রেমানন্দে বলে সবাই হরি হরি বল। এই যে অক্ষয় চক্রবর্তী, এই যে আচারমালা পড়ি না আমরা, আচারমালা প্রথম কে পড়েছিল জানেন? অক্ষয় চক্রবর্তীর গলায় প্রথম আচারমালা দিয়েছিল। কেন? অক্ষয় চক্রবর্তী হরিচাঁদ ঠাকুরকে পরীক্ষা করবার পরে যখন ওরাকান্দি যায়, কিন্তু উনি তো ব্রাহ্মণ, খায় আর ঘুমায়। এইবার চিন্তা করে এত ভক্ত আসে ঠাকুর বাড়িতে, ঠাকুরকে দেখবার পরে তারা কত গান কীর্তন করে, আনন্দ করে, কিন্তু আমি তাদের সঙ্গে মিশতে পারি না, তাদেরকে আলিঙ্গন দিয়ে তাদেরকে বুকে নিতে পারি না। ওদের নাম কীর্তন শুনে যখন আনন্দ হয়, ওদের যখন বুকে নিতে যাই, তখন আমার পৈতা বাধা দেয়, তুই উঁচু যা, তোরা নিচু যা। এই পৈতা আমাকে তাদের গলায় নিতে বাধা দেয়। তাহলে যে ভক্তের সাথে আলিঙ্গন দিতে বাধা দান করে, তাকে আর বহন করে বেড়াবো না, তাকে বিদায় দিয়ে দেবো। তো ব্রাহ্ম মুহূর্তে উঠতো ভোর রাতে 4টের সময়, ওই 4টের সময় স্নান করতে গিয়ে পৈতার ছাতা খালে ফেলে দিয়েছে। স্নান করে গিয়ে যখন উঠানে গামছা শুকো দিচ্ছে, শান্তি মাতা ডাক দিয়ে বলছে, অক্ষয় তোমার পৈতা কোথায়? বলছে, মা, ও মা, কি বলবো তোমার কাছাকাছি, আমি পৈতাটা না জলে ফেলে দিয়েছি। বলছে, কেন? বলছে, ও মা, তুমি জানো? কি বলবো, তোমার পাশে কত মতুয়া ভক্তবৃন্দ ঠাকুরকে দেখতে প্রতিদিন ঠাকুর বাড়িতে আসে। ও মা, তোমার নাই তো জানা, আমি তাদের সাথে কি একটু আলিঙ্গন দিয়ে বুকে জড়িয়ে ধরবো? আমি এই পৈতের জন্য পারি না, পৈতা আমাকে বাধা দেয়।
কি বলবো তোমার কাছাকাছি, তাহলে ভক্তের সাথে যে মিলকে বাধা দেয় তাকে বহন করা যায়, তাকে আমি ওই জন্য খালের জলে খুলে ফেলে দিয়েছি। শান্তিমাতা করে বর্ণনা, বাবারে তোর গলাটা তো ভালো দেখা যাচ্ছে না। দেখবেন গলায় কোনো কিছু থাকলে যদি খুলে ফেলে গলাটা কিরকম দেখায়। দাঁড়া, মা কি করেছিল, ওই কাঠারি দিয়ে আচার, নারকেলের আশা ভেঙে টুকরো টুকরো করে সুতো দিয়ে বেঁধে দাদ্র খাদ্র করে প্রথম অক্ষয় চক্রবর্তীর গলায় আচার মালা পরিয়ে দিয়েছিলেন। তার আগে কোনোদিন আচার মালা কাউকে দেয়নি। ডাক দিয়ে বলেছিল, অক্ষয় রে, তোর কাছে খুলে বলি, আজ থেকে তুই আচরণে একজন খাঁটি মানুষ হলি, খাঁটি মতুয়া হলি। এই যে ভেদ বিচার ছেড়ে দিয়ে প্রেম পূর্ণ ভক্তি নিয়ে শ্রদ্ধা সহকারে আর একজনকে জড়িয়ে ধরতে পারে। রবীন্দ্রনাথ বলেছে না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বলেনি আমার মাথা উঁচু করে দাও হিমালয় পর্বতের উপরে, বলেনি তা। তাহলে সবার কাছে যদি গিয়ে মাথা নত না করা যায়, সবাইকে যদি আলিঙ্গন দেওয়া না যায়, তাহলে কিসের ধর্ম, কিসের মানবতা, কিসের দর্শন, আর কিসের ভক্তি, কিসের শ্রদ্ধা? সবকিছু বৃথা। কিন্তু ঠাকুর হরিচাঁদ প্রেমের ধর্ম দিয়েছিলেন, কিন্তু লেখাপড়া শিক্ষা দিয়ে যেতে পারে। গুরুচাঁদ ঠাকুরকে দায়িত্ব দিয়েছিলেন, বাবা কথা নিবি। এই যে লাঞ্ছিত বঞ্চিত মানুষ সঞ্চিত ব্যথা নিয়ে হাজার হাজার বছর ধরে তারা বুকের ব্যথা মুখে বলতে পারে না, মুখে তাদের ভাষা নাই। তুই এদের লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ তৈরি করে দিবি, এদের সমস্ত অধিকার ফিরিয়ে দিবি। কি বলবো সমাধার, দেখবেন যে দেশে মানুষ জন্মায় সেই দেশে থাকে তার মৌলিক অধিকার। কিন্তু কি বলবো সবার ঠাই আমাদের ভারতবর্ষের এই ৮০-৯০% মানুষের কোন অধিকার নাই। আজকে স্বাধীন ভারতে বসবাস করছি, আমরা কি সবাই স্বাধীন হয়েছি? আমরা কি একটা সত্য কথা তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারি না? একদল কৌশলী মানুষ তারা রাষ্ট্র পরিচালনার নামে আমাদেরকে বন্দী করে রেখেছে। বলি সবার ঠাই এখনো পূর্ণ স্বাধীনতায় আমরা সকলে পাই না। তাই গুরুচাঁদের উপরে দায়িত্ব দিয়েছিলেন, কারণ গুরুচাঁদ ঠাকুরকে বিদ্যালয়ে ভর্তি করতে গিয়েছিলেন পাঠশালায়, গুরুচাঁদ ঠাকুরকে পর্যন্ত পাঠশালায় ভর্তি নেয়। কবে বাবা? আজ থেকে মাত্র ১৫০ বছর আগে ১৮৫২-৫৩ সালে গুরুচাঁদ ঠাকুরের ৫-৬ বছর বয়স। তাকে যখন পাঠশালায় লেখাপড়া শিক্ষা করবার করে হরিচাঁদ ঠাকুর হাত ধরে পাঠশালায় নিয়ে গেল। বর্ণবাদীরা ছোটজাত বলে তাড়াইয়ে দিল। গুরুচাঁদ ঠাকুর বলছে হরিচাঁদ ঠাকুরকে, বাবা তাহলে আমার কি লেখাপড়া হবে না? বলছে হ্যাঁ হবে, চিন্তা করো না, তোমাকে আমি যেমন করে হোক লেখাপড়া শেখাবো। তাহলে হিন্দুদের স্কুলে জায়গা পেল না, মুসলমানের মক্তবে গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করে দিলেন। সেখান থেকে লেখাপড়া শিখে আসলেন। হরিচাঁদ ঠাকুর দায়িত্ব দিলেন, এদেরকে তুমি মানুষের মতন মানুষ করবে। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলছেন, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে স্বজাতিরে বিদ্যা শিক্ষা দিতে ঘরে ঘরে। এই যে স্বজাতি, ও পাখির গল্প দিয়েছিল না, স্বজাতির কাছে জিজ্ঞেস করো আমার মুক্তি কি করে হবে। তাহলে আমাদের যদি মুক্তি হতে হয়, এই মানুষের যদি উন্নতি হতে হয়, তাহলে স্বজাতির কাছে যেতে হবে। স্বজাতির কাছে গেলে যে ভালোবাসা পাবে, বদ্যে জাতির কাছে গেলে তা পাবে না, কোনো কালে পাবে। আমরা কেন বুঝি না? আমি আবেদন করব, আপনারা যারা আছেন একে অপরের সাথে সুসম্পর্ক রাখবেন। দল নাই যার বল নাই তার। আমি রাজনীতি করতে বলছি না, কিন্তু যদি সংঘবদ্ধ ভাবে থাকতে পারি, আমরা যদি আমাদের সন্তানদের সুশিক্ষিত করতে পারি, তাহলে আমাদেরকেও দাবিয়ে রাখতে পারবে। গুরুচাঁদ কি বলেছেন? বিদ্যা যদি পাও কাহারে ডরাও, কার্তারে চাও ভিক্ষা, বেদনা ঘুচিবে রাজশক্তি পাবে, কালে হবে সে পরীক্ষা। সমাজে আছে যত দুর্বলতা, আগে তাহা দূর করা আবশ্যক কথা। সমাজের দুর্বলতা দেখে দেখে
সেইটাকে কাটাতে হবে। একটা ভাই যদি বিপদে পড়ে আর 10 ভাই গিয়ে যদি তার হাত ধরে, তার বিপদ মুহূর্তে কেটে যায়। এই কথা, এই শিক্ষায় আমার গুরুচাঁদ বাবা দেয়। তিনি বলছেন ছেলে মেয়ে দেবে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। তাহলে ভিক্ষা করে কীর্তন করতে বলেননি, শিক্ষা দিতে বলেছেন। কারণ আমরা যাদের বড় বড় দেখি, আমাদের কোনো উপকার করেছে নাকি? কিছুই করে নাই। যতই উপকার বাবা হরিচাঁদ গুরুচাঁদের কাছে পাই। তাই শিক্ষা সংহতি আমাদের প্রতি যে নির্দেশ করিয়া বটে গেলেন, কয়জন বলেন সেই কথা ধরে চলে। আমরা বেশিরভাগ চলি। একজন বলছিলেন যে আমাদের ভিতরে বিবাহ শ্রাদ্ধ, গুরুচাঁদ ঠাকুরের যে বিবাহের পদ্ধতি, শ্রদ্ধা ক্রিয়ার, আসলে আমাদের মতুয়ারা কেউ শ্রদ্ধা শ্রাদ্ধ করে না, শ্রদ্ধা করে। কি হয়েছে? তাহলে আমরা শ্রাদ্ধ করি না, শ্রদ্ধা করি। বাবা মার প্রতি, গুরুজনদের প্রতি তো শ্রদ্ধা থাকবে, তাই না? আচ্ছা, আমি আমার বাবাকে দুটো ভাত দেব, তা তার জন্য মাঝখানে মিডলম্যান লাগবে? আমি রান্না করবো, আর একজন গিয়ে বলবে তোমার জন্য ভাত বেড়েছে, তা সে বাবা সেই ভাত ভালো করে খায়। আর সন্তান যদি না খেয়েও থাকে, ভাত দিতে পারছে না, বাবাকে জড়িয়ে ধরে, যদি মাকে জড়িয়ে ধরে বলে মা সারাদিন চেষ্টা করেছি, তোমাদের ক্ষুধার অন্ন আমি জোগাড় করতে পারিনি মা, আজকে থাকো, কালকে তোমাদের মুখে কিছু না কিছু তুলে দেব, মা না খেয়েও শান্তি পায়। মরার পরে কিছু থাকে না। জীবিত অবস্থায় যদি বাবা মাকে সেবা না করতে পারে, মরার পরে লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষকে খাইয়ে কোনো লাভ হবে না। ওই বাউন ঠাকুররা খালি বলবে তাদের ইনকামের জন্য। আর শ্রদ্ধা ট্রদ্ধা করতে কোনো ব্রাহ্মণ ঠাম্মণ লাগে না। কি লাগে? দেখবেন ব্রাহ্মণের বিধান কি? এক ভদ্রলোকের 3টে ছেলে 3টে মেয়ে, মেয়েদের দিয়েছে বিয়ে। আমাদের মধ্যে নিয়ম কি? মেয়েদের 4 দিনে কাজ করতে হয়, তাই না? তো 3টে মেয়ে 3 গ্রামে বিয়ে দিয়েছে। 3 গ্রামে বসে তারা 4 দিনে কাজ করে তার বাবারে স্বর্গে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, 10 দিন পরে 11 দিনের দিন তার ওই যে 3টে ছেলে কোন বাবারে আবার স্বর্গে তুলবে? মেয়েরা তো বাবারে দিয়েছে 4 দিনে স্বর্গে তুলে। তা ছেলেরা কি তখন আবার ওই বাউন ছেলে, যে বাউন আসবে সে কি বাবার ঠ্যাং ধরে টান ধরে নামাইয়া তারপরে আবার তুলে দেবে নাকি? এগুলো সব চালাকি। এতদিন ধরে আমাদের টুপি পরিয়ে এসেছে, আর আমাদের মানুষ এখনো সেই টুপি মাথায় দিয়ে চলছে। অনেকে বললে না, দীর্ঘদিন ধরে চলে আসতেছে, পুরানো সবাই বাপ ঠাকুরদা করেছে। কেন তোমার বাপ ঠাকুরদা যা করেছে তুমি তাই করো নাকি এখনো? হ্যাঁ, তোমার তো ঠাকুরদা মোবাইলের নাম শুনে নাই, তুমি তো কানে দিয়ে হাঁটো, তাই না? এখন যা যা আমরা ব্যবহার করি, আগেকার মানুষ দেখেছে আমরা কয়টা কথা পালন করি, খালি ওই বেলায় না, পূর্বপুরুষ করি আইছে। আসলে দাসত্ব করছে, এখন ওর জ্ঞান বিবেক চৈতন্য ফেরেনি। যদি ফিরতো তাহলে নতুন করে ভাবত কোনটা আমার শ্রদ্ধা। শ্রাদ্ধ মানে তো অপমান করা। পুরোহিত তন্ত্রে কি লেখা রয়েছে? শূদ্রের ঘরে যদি শ্রাদ্ধ করতে যায়, তার শূদ্রের মুখে ওং উচ্চারণ করা যাবে না, ওংয়ের জায়গায় নম উচ্চারণ করাবে। ওই জন্য দেখবেন আমাদের ঘরে যে বাউনরা আসে, এসে ওং বলে না, বলে নম বিষ্ণু, এই সমস্ত বলায়, ওং বলায় না। যদি নমশূদ্রের একজন বাবা মারা যায়, তখন বলবে অমুক দাস্য, মানে আপনার আমার বাবা হলে দাস, আর ব্রাহ্মণের বাবা মরলে বলবে দেব ভব। ওনাদের বেলায় দেবতা, আমার বেলায় দাস। আমার মা মারা গেলে এসে বলবে দাসা, মানে দাসী। আর আমার মা দাসী, আর ওদের মা মারা গেলে দেবী।
তা আমি টাকা দিয়ে নিয়ে আসবো আমার বাড়িতে, আমার সামনে বসে আমার বাবাকে দাস আর আমার মাকে দাসী বলে গালি দিয়ে যাবে, আর আমি তারে টাকা দিয়ে পুজো করব। এইরকম বলদ আছে নাকি? আর আছে আমাকে মধ্যে এখন অনেকগুলো বলদ এরকম আছে। কেন সমস্ত করছে? শ্রদ্ধা হলে সাধ্য হয়, শ্রদ্ধা হলে সাধ্য হয় শাস্ত্রেরই বচন। গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছেন পরিষ্কার ভাষণ। এই জন্য মতুয়ারা কেউ সাধ্য করে না গো, শ্রদ্ধা নিবেদন করে মা বাবার পায়ে। পরিষ্কার আমি বলে গেলাম এ ধর্ম সভায়। আমার বাবা মারা গেছে 18 সাল। আমি উত্তম সরকার বলছি, আমি চুলো ফেলিনি, ধরাও বাঁধিনি, ভবিষ্যও খাই। সাদা কাপড় একটা পরেছি, কারণ হচ্ছে বাবা মা আপনজন চলে গেলে তার যে শোক ভিতরে আসে। সত্যি সত্যি এমনি ভালো জিনিস খাওয়া যায় না, কত কথা মনে পড়ে। একটু যত্ন করতে পারেনি, ভালো মন্দ খাওয়াতে পারেনি, কষ্ট করে মানুষ করেছে, নিজের মুখে ভালো খাবার ওঠে না। ওঠে? ইচ্ছা করলে খাওয়া যায় না, কিন্তু তাই বলে তুমি আমার একটা চাপায়ে দেবা, তাই আমি গ্রহণ করব কেন? আমার মতুয়া গোসাই গিয়ে তিনি প্রমথ কাঞ্জিলাল আমার গুরুদেব, বলি সবার ধারে মণি গোসাইয়ের প্রথম শিষ্য এই না চরাচর। এই যে 30 নম্বরে মণি গোসাইয়ের আশ্রম আছে না, ওই মণি গোসাইয়ের প্রথম শিষ্য। মণি গোসাই তখন এত নাম করা গোসাই হয়নি, মাদুর বিক্রি করতেন মাথায় করে কলকাতায়, আর মাদুর বিক্রি করে করে পরের ছেলে 8-10 জনকে আশ্রমে রেখে তাদের স্কুলে পাঠাতেন। যা বাবা গুরুচাঁদ কইছে লেখাপড়া শিখতে হবে, তোদের লেখাপড়া শেখাবো। মণি গোসাই বিয়ে করেন, কিন্তু নিজে ভোরবেলায় 3টের সময় উঠতেন। 2টোয় ঘুমালেও 3টে, 3টেয় ঘুমালেও 3টে, 3টের সময় উঠতেই হবে। সারা জীবন দেখেছি 3টের সময় উঠে স্নান করে গিয়ে ডঙ্কা কাশি নিয়ে নাম করে কাজে লেগে যেত। তাহলে পরের ছেলেকে মানুষ করে পণ্ডিত বানিয়েছিল, তাহার কাছে আমার যাওয়ার ভাগ্য হয়েছে। সেই কাঞ্জিলাল বাবু আমার গুরু, আমার 2 জন গুরু, আর একজন হচ্ছে হরসিদ্ধ গোসাই। হরসিদ্ধ গোসাইয়ের বাবার কাজও মায়ের এই বাবার কাজও ওই কাঞ্জিলাল বাবু করেছে। আমরা যখন প্রথম করতে যাই আমাদের মানুষ সেই বলেছিল এটা ভালো হবে, আমরা খারাপ কি হয় তাই দেখবো আগে। কিন্তু খারাপ কিছুই হয়নি, সবই ভালো চলছে। করি যে বর্ণনা বিভেদের মধ্যে কেউ কিন্তু কখনো যাবেন না। পরিষ্কার রাস্তা ধরে যদি চলতে পারেন তাতে উপকার যে হয়, আর বেশি কথা বলা মোটে ভালো নয়। চিঠি লিখির গানখানা আমি এইবার যে শোনাবো, তারপরে আমার মতন শেষ করিয়া যাব। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আমি প্রথম নিয়ম ভালোবাসা, ও বন্ধু বুঝিও মোর মনে ভাষা। আমার গোপন আশা
গোপন আশা ভিজিয়ে দিলাম, গোপন আশা ভিজিয়ে দিলাম নয়নের জলে। আশা করি বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফোটালে মোর মনের বনে প্রেমের পারিজাত। বন্ধু যে বাসরে, বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফোটালে মোর মনের বনে প্রেমের পারিজাত। সে বাসরে শূন্য হিয়া ও বন্ধু বসে আছি পথটা হিয়া। কান্দে মন পাপিয়া কান্দে মন পাপিয়া ডুমরিয়া, মন পাপিয়া ডুমরিয়া এ বুকের তলে। আশা করি বন্ধু যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সে বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। বন্ধু যে বকুলের, বন্ধু যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সে বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। শুধু ফিরে গেছে কথা মালা, ওই আমার বুকে জাগে ভীষণ জ্বালা। আমি একলা কবি, আমি একলা কবি কুলো বালা, একলা কবি কুলো বালা বসে বিরলে। আশা করি বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে। বন্ধু ভুলে যাওয়া, বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে। ওই আমি কেমন আছি পরের ঘরে, ও বন্ধু দেখে যেও নয়ন ভরে। ওই আমি কেমন আছি পরের দেখে যেও নয়ন ভরে। ওই আছে মন বিহগী, আছে মন বিহগী কেমন করে, মন বিহগী কেমন করে বাধা শিকলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলার না বলা কথা নিয়ে বুঝিয়া। বন্ধু কি যে লিখি, বন্ধু কি যে লিখি কি যে বাকি
বলার না বলা কথা নিও বুঝিয়া চিঠি আমার করিয়ে দি ও বন্ধু বুঝিও মোর মনের স্মৃতি চিঠি আমার মনে বন্ধু দিও আমার মনে এদিন রসিক বলে এদিন রসিক বলে শেষ মিনতি রসিক বলে শেষ মিনতি চরণ কমলে পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে তবে বেশি কথা বলে দরকার কিছু নাই আমার মতন আমি এখন শেষ করিতে চাই তবে মাইকম্যান ভাই যিনি ভালো করে মাইক কিন্তু চালালেন তিনি গান গেয়ে শান্তি পেলাম মিথ্যে কথা নয় এই রকম যদি সাউন্ড সিস্টেম হয় গায় ওকে দেখবেন ভালো গান গায় এই জন্য ও তুমি কি বিয়ে করনি কইছিলে না করে নাই না নাম কি বলো তো বাবা একটু শুনি তোমার আজকের ঘটকালি করেই যাব যা হয় হোক হ্যাঁ কলকাতার মাইয়ে দেবো গান গাবে আমি কলকাতার রসগোল্লা না ভালো সত্যি সত্যি এরকম সাউন্ড যদি হয় না গান মন খুলে গাওয়া যায় ধন্যবাদ সাউন্ড খুব ভালো মুখ তোলো অত লজ্জা পাওয়ার কিছু নেই তবে আর ভিন্ন কথা বলবো না এইখানে তো ছেড়ে দেবো কাব্য আলোচনা বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো বা দোষটি হয়ে যেতে পারে এই দিকে মাতৃকাকে আমি সবার চরণে জানাই তোমাকে এই বিষয়ে আমার গুরুজন আমি সবার চরণ করি মানে এইখানে আমার মতন দিলাম সাঙ্গ করি যার যার ইষ্ট প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার বলুন হরি হরি